সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে ভেক্টর অধ্যায় 2.1। তো এখানে আমরা যে বিষয়গুলি মূলত আলোচনা করব সেটা হচ্ছে রাশি, ভেক্টর ও স্কেলার রাশি, ভেক্টরের প্রকাশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং কিছু উদাহরণ আমরা দেখব। তো দেখো রাশি, প্রথমে আমরা দেখব রাশি। তো রাশি হচ্ছে মহাবিশ্বের যা কিছু পরিমাপ করা যায় তাকেই কিন্তু বলা হয় রাশি, ঠিক আছে? অর্থাৎ মহাবিশ্বের পরিমাপযোগ্য যা আছে তাই হচ্ছে রাশি। তো রাশি দেখো, এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে ভেক্টর, ভেক্টর বা দিক রাশি, আরেকটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। স্কেলার বা অদিক রাশি, ঠিক আছে? এই দুইটা অংশে ভাগ করা হয়েছে। অর্থাৎ রাশিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভেক্টর বা দিক রাশি, স্কেলার বা অদিক রাশি। তো ভেক্টর রাশি কি? যাদের মান এবং দিক দুইটাই আছে, এটাই হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হচ্ছে যাদের শুধু মান আছে, দিকের প্রয়োজন পড়ে না, এদেরকে বলা হয় স্কেলার রাশি, ঠিক আছে? তো এরপরে দেখো ভেক্টর ও স্কেলার রাশি সম্পর্কে আমাদের ধারণা। ঠিক আছে, ভেক্টর এবং স্কেলার। তো ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি? এটার মান ও দিক, মান ও দিক উভয়ই আছে, মান ও দিক উভয়ই আছে, কিন্তু এইটার শুধুমাত্র মান আছে, ঠিক আছে? শুধুমাত্র মান আছে, দিক নেই, ঠিক আছে? অর্থাৎ যে সকল রাশির মান এবং দিক উভয়ই আছে তাদেরকে বলা হবে ভেক্টর রাশি। আর যে সকল রাশির শুধুমাত্র মান আছে, দিক নির্দেশের প্রয়োজন নেই, এদেরকে বলা হবে স্কেলার রাশি। তো এর উদাহরণ হচ্ছে বেগ, সরণ, তারপরে হচ্ছে ত্বরণ, তারপরে হচ্ছে দূরত্ব। এগুলি হচ্ছে কিন্তু ভেক্টর রাশির উদাহরণ, ঠিক আছে? এগুলি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। আর স্কেলার রাশির উদাহরণ কি? দৈর্ঘ্য, ভর, তারপরে হচ্ছে সময়, তারপরে হচ্ছে তাপমাত্রা। এই যে এগুলি হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। তো দেখো এগুলিকে কেন ভেক্টর বা দিক রাশি বলা হয়, কেন? তো মনে করো এই যে ব্যাগ, ব্যাগ, এটার মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মনে করো একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান, 10 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি এই বিন্দু থেকে বি বিন্দুর দিকে চলমান, ঠিক আছে? তো দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে একজন বলল যে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তো কিন্তু সাথে সাথে আমাদের কিন্তু প্রশ্ন আসবে কোন দিকে চলতেছে, কারণ গাড়িটা উত্তর দিকে যাইতে পারে, দক্ষিণ দিকে যাইতে পারে, পূর্ব দিকে যাইতে পারে, পশ্চিম দিকে যাইতে পারে, ঠিক আছে? তো এটা কিন্তু সাথে সাথে দিক নির্দেশের প্রয়োজন আসতেছে। 10 হচ্ছে এটার মান, সাথে সাথে আমরা বলি কোন দিকে চলতেছে, তাহলে দিক নির্দেশের প্রয়োজন আসতেছে। সরণ, আমরা বলি যে একটা যে ক্রিকেটে একটা বল কি হয়েছে, 4 হয়েছে, ব্যাটসম্যান 4 নিছে একটা বলে। তো 4 নিছে, এটা কোন দিক দিয়ে নিছে? এটা হইতে পারে যে লেগ সাইডে, অন সাইডে, অফ সাইডে, ঠিক আছে? বলটা কোন দিকে দূরত্ব অতিক্রম করতেছে, মানে কোন দিকে সরতেছে, কোন দিকে যাচ্ছে সেটা। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, এটাই হচ্ছে ত্বরণ। দূরত্ব হচ্ছে, মনে করো কেউ বলল যে আমার বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, তখন কিন্তু আমাদের সাথে সাথে বলতে হবে, আমাদের প্রশ্ন আসে যে কোন দিকে। এটা তো হইতে পারে উত্তর দিকে, স্কুলটা হইতে পারে দক্ষিণ দিকে, হইতে পারে পূর্ব দিকে, হইতে পারে পশ্চিম দিকে। মানের সাথে সাথে দিক নির্দেশের প্রয়োজন চলে আসে, এদেরকেই বলা হয় এই ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র মান আছে, দিকের প্রয়োজন নেই। যেমন দৈর্ঘ্য, যেমন এই যে মার্কারের দৈর্ঘ্য মনে করো 1 মিটার আমি বললাম, কিন্তু কেউ কিন্তু প্রশ্ন করবে না এটা কোন দিকে 1 মিটার, উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরের দিকে, নিচের দিকে, এগুলি জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না। ভর, মনে করো বাজার থেকে কেউ 1 কেজি চাল কিনে আনছে, কেউ কিন্তু জিজ্ঞেস করবে না উত্তর দিকে 1 কেজি, দক্ষিণ দিকে 1 কেজি, এগুলি কোনো দিক নির্দেশের প্রয়োজন পড়ে না। সময়, এখন যদি আমি বলি যে 4টা বাজে,
কেউ কিন্তু আমাকে প্রশ্ন করবে না কোন দিকে 4টা বাজে, ঠিক আছে? এগুলি এই হচ্ছে স্কেলার রাশি। তো আমরা এগুলি দেখলাম। এরপরে দেখো ভেক্টরের প্রকাশ। হ্যাঁ, ভেক্টরের প্রকাশ। তো ভেক্টরের প্রকাশটা কি হবে? তো ভেক্টরের প্রকাশ হচ্ছে কোনো একটি রাশির আদিবিন্দু যদি এ হয় এবং প্রান্তবিন্দু যদি বি হয়, হ্যাঁ, তাহলে এটাকে দিক নির্দেশক রাশি বলা হবে যদি এ থেকে বিতে একটা দিক দ্বারা এটাকে প্রকাশ করা যায়, ঠিক আছে? অর্থাৎ এমন একটি রাশি যার আদিবিন্দু আছে, প্রান্তবিন্দুও আছে, তাহলে এদেরকে বলা হবে দিক নির্দেশক রাশি এবং এদেরকে লেখা হয় এইভাবে এ থেকে বি, ঠিক আছে? এটা দ্বারা বোঝায় ভেক্টরটা কি করতেছে, এ থেকে বিতে অগ্রসর হচ্ছে। আর যদি এইভাবে লেখা হয় যে বি এ, তাহলে এটা দ্বারা বোঝা যাবে ভেক্টর বি থেকে এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে ভেক্টর প্রকাশের ক্ষেত্রে উপরে অবশ্যই দিক নির্দেশক চিহ্ন, এই যে এটা কিন্তু হচ্ছে একটা দিক নির্দেশক চিহ্ন, আর এ বি হচ্ছে তার মান, ঠিক আছে? তাইলে মান এবং দিক উভয়ই প্রয়োজন পড়ে, এটাই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে মনে করো এখানে মনে করো যে 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি গতিশীল, ঠিক আছে? তার প্রান্তবিন্দু হচ্ছে এ, আদিবিন্দু বি, মানে বি বিন্দুতে গিয়ে থেমে যাবে। তাইলে এটাকে দিক নির্দেশক, অর্থাৎ এর দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। আবার যদি গাড়িটা বি থেকে এর দিকে আসে তখন কিন্তু দিক নির্দেশক চিহ্ন হবে বি থেকে এর দিকে। তার মানে একটা ভেক্টরকে প্রকাশ করা হয় এ বি অথবা বি এ দ্বারা। মানে একাধিক অক্ষর যদি থাকে, একাধিক অক্ষর বিশিষ্ট ভেক্টরকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে কিন্তু একাধিক বর্ণ আছে, একটা এ একটা বি, তাহলে উপরে তীর চিহ্ন হবে। আর যদি শুধুমাত্র একটা দ্বারা প্রকাশ করা হয়, মনে করো একটা গাড়ি এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, এই ভেক্টরটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, তখন কিন্তু একটা মাত্র অক্ষর বিশিষ্ট ভেক্টরকে শুধু টান চিহ্ন দ্বারা উপরে অথবা নিচে টান চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু অ্যারো চিহ্ন অর্থাৎ তীর চিহ্ন প্রযোজ্য নয়, ঠিক আছে? এই হচ্ছে ভেক্টরের প্রকাশ। তো এইভাবে আমরা কি করতে পারি, ভেক্টরকে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এই হলো ভেক্টরের প্রকাশ। এরপরে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলি আমরা দেখব। ভেক্টরের গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা। ভেক্টরের গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা। প্রথমেই আসবে যে সংজ্ঞাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধারক রেখা। ধারক রেখা। ধারক রেখা হচ্ছে কোনো একটি রেখাংশ যে অসীম রেখার অংশবিশেষ, ওই অসীম রেখাটাকে উক্ত রেখাংশের ধারক রেখা বলা হয়। এর মানে হচ্ছে মনে করো একটা অসীম রেখা আমরা ধরলাম যে এক্স ওয়াই, এক্স ওয়াই মানে রেখাংশটি ওয়াই এর ডান দিকে চলমান, এক্স এর বাম দিকে চলমান রেখা, কিন্তু এটা অসীম রেখা, কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা কেউ জানি না। এই রেখাংশের উপরস্থ একটা অংশ আমরা নিলাম এ বি, এ বি, এবং এটাকে যদি দিক নির্দেশক রেখা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই ভেক্টরটা এ থেকে বি এর দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এ বি রেখাংশের ধারক হবে এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই হলো এ বি এর ধারক, ঠিক আছে? এ বি এর ধারক রেখা, ঠিক আছে? তার মানে যে মানে কোনো একটি রেখাংশ যে অসীম রেখার অংশবিশেষ, এই যে এবি রেখাংশটা কিন্তু এক্স ওয়াই এর একটা নির্দিষ্ট অংশ, ঠিক আছে? ক্ষুদ্র একটা অংশ। এই অংশটার ধারক হবে এক্স ওয়াই, ঠিক আছে? মানে এক্স ওয়াই হচ্ছে এবি এর ধারক রেখা। তো এই হচ্ছে ধারক রেখা। এরপরে দেখো ভেক্টরের মান, ঠিক আছে? ভেক্টরের মান। ভেক্টরের মান বা দৈর্ঘ্য বলা হয় এটাকে, ভেক্টরের মান বা দৈর্ঘ্য। তো মনে করো একটা ভেক্টর এর আদিবিন্দু হচ্ছে এ, প্রান্তবিন্দু হচ্ছে বি। তো এই ভেক্টরটাকে আমরা জানি প্রকাশ করা হয় এইভাবে, এ থেকে বি এর দিকে। এর মান কি হবে? এর মানকে প্রকাশ করা হয় এইভাবে, হ্যাঁ, এর মানকে বলা হয় অ্যাবসুলেট ভ্যালু অফ এ বি, ঠিক আছে? অ্যাবসুলেট ভ্যালু অফ এ বি। এই মানটা কি নির্দেশ করে? এ থেকে বি এর দিকে, এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এটা কি নির্দেশ করে?
এ হতে বি পর্যন্ত দূরত্ব, ঠিক আছে? এ হতে বি পর্যন্ত দূরত্বই হচ্ছে এ বি ভেক্টরের মান। অর্থাৎ একটা ভেক্টরের মান বলতে বোঝায় তার আদিবিন্দু থেকে প্রান্তবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাই হচ্ছে ওই ভেক্টরের মান। এটাকে অ্যাবসোলিউট ভ্যালু অফ এ বি দ্বারা প্রকাশ করা হবে। এ বি কি বোঝায়? এ থেকে আদিবিন্দু থেকে প্রান্তবিন্দু বি পর্যন্ত দূরত্ব, এই হচ্ছে ভেক্টরের মান। এরপরে দেখো ভেক্টরের সমতা, মানে দুটি ভেক্টরের সমতা, ঠিক আছে? ভেক্টরের সমতা। তো ভেক্টরের সমতা কি হবে? মনে করো এ বি একটা ভেক্টর, হ্যাঁ, এ বি একটা ভেক্টর, সিডি আরেকটা ভেক্টর, ঠিক আছে? সিডি হচ্ছে আরেকটা ভেক্টর। তাহলে এ বি এবং সিডি এই দুইটা ভেক্টরকে, এ বি ও সিডি ভেক্টর দ্বয়কে সমান বলা হবে যদি নাম্বার 1 অ্যাবসোলিউট ভ্যালু অফ এ বি, অ্যাবসোলিউট ভ্যালু অফ এ বি ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ সিডি, অর্থাৎ এ বি এবং সিডি এর মান যদি পরস্পর সমান হয়। নাম্বার 2 কন্ডিশন, এ বি এবং সিডি এর দিক যদি একই হয়, ঠিক আছে? এ বি ও সিডি এর দিক যদি একই হয়, দিক একই হইতে হবে আর কি, দিক একই হতে হবে, ঠিক আছে? নাম্বার 3, এ বি ও সিডি এর ধারক একই অথবা সমান্তরাল হইতে হবে, ঠিক আছে? একই অথবা সমান্তরাল হতে হবে। অর্থাৎ কোনো দুইটা ভেক্টর যদি এই কন্ডিশনগুলি মানে, তিনটা কন্ডিশন যদি মেনে চলে, তাহলে ওই দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলা হবে। তার মানে এ বি এবং সিডি দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে সমান বলা হবে যদি এ থেকে বি পর্যন্ত দূরত্ব, সি থেকে ডি পর্যন্ত দূরত্ব সমান হয়। নাম্বার 2, এ বি ও সিডি এর দিক একই হইতে হবে। অর্থাৎ ভেক্টর যদি, প্রথম ভেক্টরটার যদি এ থেকে বি এর দিকে অগ্রসর হয়, দ্বিতীয় ভেক্টরটা সি থেকে ডি এর দিকে অগ্রসর হইতে হবে। যদি দ্বিতীয় ভেক্টরটা ডি থেকে এর দিকে, অর্থাৎ প্রথম ভেক্টর হচ্ছে এ থেকে বি এর দিকে, দ্বিতীয় ভেক্টর তার বিপরীত দিকে, তাহলে কিন্তু এদেরকে সমান বলা যাবে না। এ বি এবং সিডি এর ধারক একই অথবা সমান্তরাল হইতে হবে। অর্থাৎ এ বি এবং সিডি রেখার সমান্তরাল হইতে হবে। যদি এমন হয়, এ বি যদি হয় এমন আর সিডি যদি হয় এমন, এরা কিন্তু সমান্তরাল নয়, তাহলে এদেরকে কিন্তু সমান ভেক্টর বলা যাবে না। সিমিলারলি এরা একটা আরেকটার উপর দিয়েও চলে যেতে পারে। দেখো এ বি এটার উপর দিয়েই সিডি চলে গেল, তাহলে এদের ধারক রেখা কিন্তু সেম, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সমান হবে। আর দুইটা ভেক্টরকে অসমান বলা হবে কখন? এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা যদি না মানে, ঠিক আছে? এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি না মানে, তাহলে ভেক্টর দুইটা পরস্পর অসমান হয়ে যাবে। তাইলে এরপরে দেখো ভেক্টরের সদৃশ ভেক্টর কি, ঠিক আছে? সদৃশ ভেক্টর, তো সদৃশ ভেক্টর হচ্ছে, মনে করো এ বি একটি ভেক্টর, এ বি একটা ভেক্টর, সিডি আরেকটা ভেক্টর, সিডি আরেকটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে, অর্থাৎ এ বি ও সিডিকে সদৃশ বলা হবে, ঠিক আছে? সদৃশ বলা হবে নাম্বার 1 যদি দুইটা কন্ডিশন তারা মেনে চলে। নাম্বার 1 হচ্ছে এ বি ও সিডি, এ বি ও সিডি এর দিক একই হবে, একই হতে হবে, ঠিক আছে? নাম্বার 2, এদের ধারক একই অথবা সমান্তরাল হইতে হবে, ঠিক আছে? একই অথবা সমান্তরাল হতে হবে। যদি এই দুইটা কন্ডিশন মেনে চলে, তাহলে ওই দুইটা ভেক্টরকে বলা হবে সদৃশ ভেক্টর। দেখো এ বি এবং সিডি, নাম্বার 1 কন্ডিশন, এ বি এবং সিডি এর দিক একই হইতে হবে। অর্থাৎ এ ভেক্টরটা যদি প্রথম ভেক্টরটা যদি এ থেকে বি এর দিকে যায়, দ্বিতীয় ভেক্টরটা কিন্তু সি থেকে ডি এর দিকে যাইতে হবে। অর্থাৎ দিক একমুখী হইতে হবে, ভেক্টর দুইটা হইতে হবে একমুখী।
নাম্বার 2 হচ্ছে এদের ধারক একই অথবা সমান্তরাল হইতে হবে। ধারক একই অথবা সমান্তরাল একটু আগে আমি বলছি, একটা আরেকটার উপর দিয়েও যদি চলে যায় তাহলেও হবে। এক্ষেত্রে কিন্তু দুইটা ভেক্টর সমান হইতে পারে, সমান নাও হইতে পারে, ঠিক আছে। যেমন এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুইটা কিন্তু সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর নয়, ঠিক আছে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে দেখো শূন্য ভেক্টর, ঠিক আছে, শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টরটা কি? শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর, অথবা যে ভেক্টরে আদিবিন্দু এবং প্রান্তবিন্দু একই বিন্দু তাকে বলা হয় শূন্য ভেক্টর। যেমন এ বি একটা ভেক্টর, এটাকে শূন্য ভেক্টর বলা হবে যদি এর মান যদি এর মান এ বি ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। তো শূন্য ভেক্টরের উদাহরণ হচ্ছে বিন্দু ভেক্টর। যেমন মনে করো ও একটা বিন্দু, তাহলে এই বিন্দু ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর, কারণ আমরা জানি একটা বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই থাকে না। তো এই বিন্দু ভেক্টরগুলোই হচ্ছে মূলত শূন্য ভেক্টর। এরপরে দেখো একক ভেক্টর। একক ভেক্টর, তো একক ভেক্টর হচ্ছে কোনো একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে যে রেজাল্ট পাওয়া যায় সেটাকে বলা হয় একক ভেক্টর। অর্থাৎ এ বি যদি একটি ভেক্টর হয় এবং এর মান যদি এটা হয়, দেখো এর মান হচ্ছে এ বি, তাহলে একক ভেক্টর কি হবে? তাহলে এই যে একক ভেক্টর হবে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ, এই যে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ, মানে হচ্ছে এই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ দিছি, তাহলে যেই রেজাল্ট আমরা পাবো এটাই হবে একক ভেক্টর। তো এই ছিল ভেক্টরের মানে প্রাথমিক আলোচনা, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা দেখলাম। তো সামনের ক্লাসে আমরা যোগ, ভেক্টরের যোগ বিয়োগ এগুলি আমরা তোমাদের সামনে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।